ছাড়ো তো, ছাড়ো প্লিজ। কি করছো? কেউ দেখে নেবে তো। আর পারি না বাবা তোমার সাথে, ছি ছি। একটু লজ্জাও নেই ছেলেটার। ইস, পরে হবে প্লিজ। উম, না, এতক্ষণে পেয়েছে কি ছাড়ার জন্য। আর একটু আদর করি, কাছে এসো, আর একটু কাছে। এই যে মিস্টার অয়ন, আর একবার যদি আমার সামনে এসে দাঁড়াও তাহলে কিন্তু জুতো খুলে এমন পিটাবো যে নিজের নামটাই ভুলে যাবে। সকাল থেকে 10 বার বলেছি আমার পেছনে ঘুরবে না, তবুও তোমার লজ্জা করে না? লজ্জা তো অনেক আগেই তোমার চোখে হারিয়ে ফেলেছি বউ। এখন শুধু তোমাকেই খুঁজে বেড়াই। আচ্ছা, একটা কথা বলো তো, রাগ করলে তোমাকে এত সুন্দর লাগে কেন? মনে হয় সারাদিন শুধু তোমার রাগটাই দেখতে থাকি। চুপ, একদম চুপ। আমাকে বউ ডাকবে না। বিয়ে হয়েছে বলে ভেবো না আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তুমি আমার কাছে শুধু একটা বিরক্তিকর মানুষ। তাহলে সমস্যা কোথায়? বিরক্তিকর মানুষটাই তো তোমার আইনসম্মত স্বামী। তুমি যতবার বলবে মানো না, ততবার আমি বলবো তুমি আমার বউ। অর্পিতা রাগে দাঁত চেপে টেবিলের উপর রাখা কুশনটা তুলে অয়নের দিকে ছুঁড়ে মারল। অয়ন হাসতে হাসতেই কুশনটা ধরে ফেলল। উফ, এই কুশনের বদলে যদি 1 কাপ চা দিতে, তাহলে আজকের দিনটা আরো সুন্দর হতো। চা? তোমার জন্য বরং 20 দিলেও কম হবে। তুমি যদি নিজের হাতে দাও, সেটাও হাসি মুখে খেয়ে নেব। অর্পিতা এবার সত্যিই রেগে গেল। পাশে ফুলদানিটা হাতে নিতেই অয়ন 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। আচ্ছা আচ্ছা, ফুলদানিটা নামাও। ওটা ভাঙলে আবার আমাকেই কিনতে হবে। তোমাকে না একদিন সত্যি হাসপাতালে পাঠাবো। তাহলে তুমিও যাবে? আমি কেন? আমার বেডের পাশে বসে ফল কেটে খাওয়ানোর জন্য। কথাটা শুনে অর্পিতা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। ঠিক তখনই তোরা আবার শুরু করেছিস? সকালবেলা উঠে ঝগড়া না করলে তোদের ভাত হজম হয় না? মা, আপনার ছেলেকে আগে সামলান। সকাল থেকে শুধু শুধু আমাকে জ্বালাচ্ছে। আমি আবার কি করলাম? আমি তো শুধু আমার বউয়ের সঙ্গে 2টা কথা বলতে এসেছিলাম। এই যে আবার বউ বলল। অর্পিতা আবার কুশনটা হাতে নিতেই অয়ন দৌড় দিল। পুরো ড্রয়িং রুম জুড়ে একজন দৌড়াচ্ছে, আরেকজন তাড়া করছে। এই দুজন বাসাটাকে সার্কাস বানাস না। অয়ন দৌড়াতে দৌড়াতে হঠাৎ সোফার পেছনে গিয়ে লুকালো। মা, আগে আপনার বৌমাকে শান্ত করেন। দেখেন না, আমাকে খুন করার প্ল্যান করছে। আজ ধরতে পারলে সত্যিই ছাড়বো না। আগে ধরো তো। অর্পিতা সোফার এক পাশ দিয়ে গেল, অয়ন আরেক পাশ দিয়ে বেরিয়ে গেল। দুজনের এই কাণ্ড দেখে মায়া বেগম হাসতে হাসতে মাথায় হাত দিলেন। আল্লাহ জানে তোরা কবে বড় হবি। ঠিক তখনই অর্পিতা অসাবধানতায় পিছলে যেতে নিল। অর্পিতা, মুহূর্তের মধ্যেই অয়ন দৌড়ে এসে অর্পিতাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলল। অয়ন কয়েক সেকেন্ড দুজনেই একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। এই যে এত রাগ নিয়ে হাঁটলে এভাবেই পড়ে যাবে। একটু সাবধানে থাকো। তোমার যদি কোথাও লাগে, আমারই তো কষ্ট হবে। আমাকে ছাড়ো। ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা ধন্যবাদ তো পেতেই পারি। স্বপ্ন দেখো। অর্পিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। কিন্তু দরজা বন্ধ করার আগেও তার মুখে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটে উঠেছিল। হাসছো কিন্তু, আমি দেখে ফেলেছি। চুপ। আর একটা কথা বললে আজ বাইরে ঘুমাবে। বাইরে ঘুমাবো, সমস্যা নেই, কিন্তু সকালে আবার তোমাকেই জ্বালাতে আসবো, রাগী বউ। দরজার ওপাশে দাঁড়িয়ে অর্পিতা ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করলো। আর এদিকে অয়নের মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। তাদের এই খুনসুটি যে সবে শুরু, সেটা বাড়ির সবাই খুব ভালো করেই জানতো। তুমি কি সত্যি মানুষ, নাকি আমার জীবনটা অতিষ্ঠ করার জন্য আলাদা করে পৃথিবীতে পাঠানো হয়েছে? সকাল থেকে একবার শান্তিতে থাকতে দিয়েছো? আমি যেখানে যাচ্ছি তুমিও সেখানে। আমি বসলে তুমিও বসো, আমি উঠলে তুমিও ওঠো। তোমার কি নিজের কোনো কাজ নেই, নাকি আমাকে বিরক্ত করাই তোমার ফুল টাইম পেশা? কাজ তো অনেক আছে ম্যাডাম, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমার রাগী বউটাকে সারাদিন হাসানোর চেষ্টা করা। যদিও তুমি হাসিটা লুকিয়ে রাখো, তবু আমি জানি ভেতরে ভেতরে তুমি হাসো। আর একটা কথা, তুমি আমাকে যতই দূরে ঠেলে দাও না কেন, আমি কিন্তু প্রতিদিন নতুন করে তোমার কাছেই ফিরে আসব। কারণ তোমাকে বিরক্ত না করলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। অর্পিতার আগে রান্নাঘরে ঢুকে জুস বানাতে লাগলো। অয়নও চুপচাপ তার পেছন পেছন চলে এলো।
দেখো, শেষবারের মতো বলছি, রান্নাঘর থেকে বের হও। আমি এখন এমনিতেই খুব রেগে আছি। তুমি যদি আর একবার কোনো দুষ্টুমি করো তাহলে কিন্তু এই জুসটা তোমার মাথায় ঢেলে দিব। পরে আবার বলবে না যে আমি আগে থেকে সতর্ক করিনি। তুমি যদি নিজের হাতে আমার মাথায় জুস ঢেলে দাও তাতেও আমার আপত্তি নেই, তবে একটা অনুরোধ থাকবে। জুস ঢালার পরে নিজের হাতে তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিও, কারণ তোমার যত্নটা আমার খুব ভালো লাগে। ইস, তোমার এই নির্লজ্জ কথাগুলো শুনলেই আমার রাগ আরো বেড়ে যায়। একটা মানুষ এত নির্লজ্জ কিভাবে হতে পারে? আমি তোমাকে ধমক দিচ্ছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমের ডায়লগ মারছো। অয়ন হঠাৎ টেবিল থেকে একটা আঙ্গুর তুলে মুখে নিল, তারপর আরেকটা আঙ্গুর অর্পিতার দিকে বাড়িয়ে দিল। এই নাও, রাগ করলে শরীর খারাপ হয়, একটু মিষ্টি খাও, দেখবে রাগটা কমে যাবে। আমি চাই না আমার রাগী বউ সারাদিন কষ্ট নিয়ে থাকুক। তোমার মুখে হাসিটা দেখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি কি আমাকে ছোট বাচ্চা মনে করো? আমি তোমার হাত থেকে কিছু খাবো না, আর এত আদিক্ষেতা করারও দরকার নেই। আমি একদম ঠিক আছি। অয়ন দুষ্টু হেসে নিজেই আঙ্গুরটা খেয়ে ফেলল। ঠিক আছে, আজ না খেলে কাল খাওয়াবো, কাল না হলে পরশু। আমি কিন্তু খুব জেদি মানুষ, তুমি না বলা পর্যন্ত আমি হাল ছাড়বো না। ঠিক তখন অয়ন, তুই আবার বৌমার পিছনে লেগেছিস? মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দে, সকাল থেকে শুধু শুধু জ্বালাচ্ছিস। মা, আমি জ্বালাচ্ছি না, আমি তো শুধু সংসারে একটু আনন্দ আনার চেষ্টা করছি। ও রাগ করে আমি মানাই, এটাই তো আমাদের রোজকার গল্প। মা দেখছেন, এই ছেলেটা সব সময় নিজের দোষটাকে এমন ভাবে ঘুরিয়ে বলে যে শুনলে মনে হবে দোষটাই আমার। আচ্ছা, তোরা দুইজনেই একটু শান্ত হ। আমি একটু বাজারে যাচ্ছি, বাড়ি ফিরে যদি আবার ঝগড়া শুনি তাহলে কিন্তু দুইজনকেই বকবো। মায়া বেরিয়ে যেতেই বাড়িটা আবার শান্ত হয়ে গেল। অর্পিতা জুসের গ্লাস হাতে নিয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো। অয়ন চুপচাপ এসে তার পাশেই বসলো। এই যে, এত বড় সোফায় আর কোনো জায়গা পাওনি? আমার পাশেই বসতে হবে? এত দূরে বসলে কি তোমার সম্মান কমে যাবে? দূরে বসে কী লাভ? যাকে সারা জীবন পাশে নিয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছি তার থেকে দূরে বসে থাকতে আমার ভালো লাগে না। তুমি যতই রাগ করো, তোমার পাশে বসলে আমার মনটা শান্ত হয়ে যায়। অর্পিতা বিরক্ত হয়ে উঠে অন্য সোফায় গিয়ে বসলো। অয়নও 2 সেকেন্ড পরে আবার সেখানে গিয়ে বসলো। তুমি কি সত্যি আমার পেছনে পেছনে ঘুরতেই থাকবে? আমি যদি ছাদে যাই তুমিও যাবে, আমি যদি বাগানে যাই তুমিও যাবে, আমি যদি একদিন রাগ করে বাপের বাড়ি চলে যাই তাহলে কি তখনও তুমি আমার পেছনে আসবে? একদিন কেন, 100 দিনও যদি রাগ করে চলে যাও, আমি 101 দিন তোমার পেছনে যাব। কারণ তুমি রাগ করে দূরে যেতে পারো, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। তুমি আমার স্ত্রী, আমার সবচেয়ে আপন মানুষ, তাই তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা আমি কোনোদিন ছাড়বো না। অর্পিতা মুখ ফিরিয়ে নিল। ঠোঁটের কোণে অজান্তে একটা ছোট্ট হাসি ফুটে উঠেছিল, কিন্তু সে সেটা কোনোভাবেই অয়নকে বুঝতে দিল না। পরদিন সকাল, পুরো বাড়ি জুড়ে ব্যস্ততা। অর্পিতা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে, আর অয়ন দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়েই রইল। সুযোগ পেলে একটু চালাবে, এই প্ল্যান তার মাথায় ঘুরছে। আচ্ছা রাগী বউ, একটা কথা বলো তো, তুমি যখন এত রাগ করে রান্না করো তখন খাবারগুলোও কি আমার উপর রাগ করে, নাকি শুধু তুমি করো? কারণ আমি কিন্তু আজকে তোমার হাতের পরোটা খাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। যদি নিজের হাতে খাইয়ে দিতে তাহলে মনে হয় পরোটার স্বাদ আরও 10 গুণ বেড়ে যেত। তোমার নাটক শেষ হয়েছে? সকাল সকাল শুরু হয়ে গেছো? আমি কাজ করছি দেখতে পাচ্ছ না? তোমার যদি এতই খিদে পেয়ে থাকে তাহলে প্লেট নিয়ে বসো, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে একটানা কথা বলে মাথাটা খেও না। আর নিজের হাতে খাওয়ানোর স্বপ্ন দেখা বন্ধ করো, ওই দিন কোনো দিন আসবে না। অয়ন মুচকি হেসে রান্নাঘরের স্ল্যাবের উপরে বসে পড়ল। তুমি যতবার বলো হবে না, আমার ততবার মনে হয় একদিন ঠিক হবে। কারণ তোমার রাগের আড়ালে একটা নরম মন লুকিয়ে আছে, শুধু তুমি কাউকে সেটা দেখতে দাও না। কিন্তু আমি একদিন ঠিক দেখে ফেলবো। তুমি নামবে নাকি আমি এক্ষুনি তোমাকে ধাক্কা দিয়ে নামাবো? রান্নাঘরটা বসে গল্প করার জায়গা না। তোমার জন্য আমার কাজের স্পিড অর্ধেক হয়ে গেছে। ঠিক তখনই এই অয়ন, তুই আবার রান্নাঘরে বসে বৌমাকে বিরক্ত করছিস? ওকে কাজ করতে দে, সকাল থেকে শুধু দুষ্টুমি করছিস। মা, আমি তো শুধু মোটিভেশন দিচ্ছি। দেখো না, আমার সামনে দাঁড়িয়ে রান্না করলে ওর রান্নাও ভালো হয়। মা,
আপনি আপনার ছেলেকে নিয়ে যান, নইলে আজকে সকালের নাস্তার সঙ্গে ওকেও ভেজে পরিবেশন করব। হায় আল্লাহ, তোরা দুজন শুরু করলে আমার মাথা ধরে যায়। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। অর্পিতা দরজা খুলতেই রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। আপু, তোমাকে ভীষণ মিস করছিলাম, তাই না? বলে চলে এলাম, কিন্তু তোমার মুখে দেখে মনে হচ্ছে দুলাভাই আবার কিছু একটা করেছে। ওর কথা আর বলিস না। এই মানুষটার একটাই কাজ, সারাদিন আমাকে জ্বালানো। আমি কখনো শান্তিতে থাকতে পারি না। শালি সাহেবা, আপনার আপু কিন্তু একদম মিথ্যা বলছে। আমি কিন্তু ওকে জ্বালাই না, আমি ওকে হাসানোর চেষ্টা করি। কিন্তু আপনার আপুর রাগটা এত বড় যে হাসিটা বের হতেই চায় না। দুলাভাই, একটা কথা বলি, আপনি সত্যি অনেক সাহসী, কারণ আমার আপুর রাগ সামলানো সবার কাজ না। আমি তো ছোটবেলা থেকে ওকে ভয় পাই। এই জন্যই তো বিয়ে করেছি। চ্যালেঞ্জিং জিনিস আমার খুব পছন্দ। খুব হাসি পাচ্ছে, দাঁড়াও আজকে তোমার সেই হাসিটাও বন্ধ করে দেব। অর্পিতা টেবিলের ওপর রাখা কুশনটা তুলে ছুঁড়ে মারতেই অয়ন সেটা এড়িয়ে গেল। কুশনটা গিয়ে সোজা রিয়ার গায়ে লাগলো। আরে আপু, আমি আবার কি করলাম? সরি রে, ওকে মারতে গিয়ে তোকে লেগে গেছে। দেখলে, আমাকে মারতে গিয়ে নিজের বোনকেই মেরে ফেললে। এখন বলো আসল দুষ্টুকে। দুলাভাই, একটা কথা বলি, আপনি আর আপু একদম টম এন্ড জেরি। একজন ঝগড়া না করলে আর একজনের শান্তি নেই। অয়ন হেসে মাথা নাড়ল। আর অর্পিতা রাগ দেখানোর চেষ্টা করলেও নিজের হাসিটা আর লুকিয়ে রাখতে পারল না। রিয়া দুজনের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই দুজনের ঝগড়ার মধ্যে যে আসল ভালোবাসা লুকিয়ে আছে, সেটা শুধু ওরা দুজনই এখনো বুঝতে পারেনি। অর্পিতা বলল, এই দুষ্টু কি করছো? উফ, একদম কাছে আসবে না। সারাদিন শুধু শাড়ি ধরে টানাটানি, সকাল হতে না হতেই শুরু। যাও। রাগী বউ, একটু এদিকে তাকাবে? সকাল থেকে একটা জিনিস দেখার জন্য মনটা ছটফট করছে। তুমি রাগ করে থাকলে যতই সুন্দর লাগো না কেন, তোমার হাসিটাই আমার সবচেয়ে প্রিয়। একবার শুধু হাসো না, দেখবে আমার পুরো দিনটা সুন্দর হয়ে যাবে। তোমার এইসব মিথ্যা মিথ্যা কথা শুনে আমি গলে যাব, তাই না? আমাকে এত সহজ ভেবো না। গতকালও আমাকে কত জ্বালিয়েছো, আজ আবার সকালবেলা রোম্যান্স করতে চলে এসেছো। আমি তো শুধু আমার বউটার একটু কাছে আসতে চাই। সারা রাত তোমাকে জড়িয়ে ধরতে পারিনি, কারণ তুমি বালিশ দিয়ে মাঝখানে দেয়াল বানিয়ে রেখেছিলে। তাই ভাবলাম সকালটা অন্তত সুন্দর করে শুরু করি। অয়ন ধীরে ধীরে অর্পিতার সামনে এসে দাঁড়ালো। আলতো করে তার কানের পাশের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। একদম ছোবে না আমাকে। সকাল সকাল আবার দুষ্টুমি শুরু করেছো। কেউ দেখে ফেললে কি ভাববে? দেখুক, সবাই জানুক আমি আমার বউকে কতটা ভালোবাসি। তাছাড়া আমি তো কোনো ভুল করছি না। নিজের বউয়ের দিকে একটু মুগ্ধ হয়ে তাকানো কি অপরাধ? অর্পিতা মুখ ঘুরিয়ে নিলেও তার গাল দুটো লাল হয়ে উঠল। তুমি না একদম অসহ্য। সব সময় এমন কথা বলো যে রাগ করতেও ইচ্ছে করে না, কিন্তু তাই বলে ভাববে না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা না করলেও চলবে, শুধু এভাবে আমার সামনে দাঁড়িয়ে থাকো। বিশ্বাস করো, তোমাকে কাছে পেলেই মনে হয় পৃথিবীর সব সুখ আমার হয়ে গেছে। ঠিক তখনই দরজার বাইরে কাশির শব্দ শোনা গেল। দুজনেই একটু সরে দাঁড়ালো। আমি কি ভুল সময়ে চলে আসলাম নাকি? মা, কিছু না, আপনার ছেলে আবার শুরু করেছে। মা, আমি তো শুধু আমার বউকে গুড মর্নিং বলছিলাম। ওই সব সময় আমাকে অপরাধী বানিয়ে দেয়। আচ্ছা, তোরা নিচে আয়, রিয়া বসে আছে, বলছে আজ সবাই মিলে বাইরে যাবে। অর্পিতা নিচে নামতেই রিয়া দুষ্টু হেসে দুজনের দিকে তাকালো। ওহো, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে সকালে আবার ঝগড়া হয়েছে, কিন্তু আপুর গাল এত লাল কেন? দুলাভাই কিছু করেছেন নাকি? রিয়া, একদম চুপ, বেশি কথা বলবি না। শালি সাহেবা, আপনার আপু কিন্তু লজ্জা পেয়েছে, আর ও লজ্জা পেলে রাগটা আরও বেড়ে যায়। সেটা তো আমি ছোটবেলা থেকেই জানি। সবাই নাস্তা শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিল। চলো রাগী বউ, আজ তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। সারাদিন শুধু ঝগড়া করলে হবে? মাঝে মাঝে আমার হাতটা ধরেও হাঁটতে হয়। আমি তোমার হাত ধরবো? আগে আয়নায় গিয়ে নিজের মুখটা দেখো। মুখ তো রোজই দেখি, কিন্তু আমার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো তুমি আমার পাশে হাঁটছো। তাই আজ না হয় জোর করেই পাশে রাখবো। অয়ন হঠাৎ করে অর্পিতার হাতটা আলতো করে ধরে ফেললো।
অর্পিতা চমকে উঠলেও সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিল না। ছাড়ো, সবাই দেখছে। দেখুক, তবে ঠিক আছে, তোমার অস্বস্তি হলে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, হাতটা আজ ছেড়েছি, সারা জীবনের জন্য নয়। অর্পিতা কিছু বলল না, শুধু চুপচাপ হাঁটতে লাগলো। কিন্তু অয়নের কথা শুনে তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আর সেই হাসিটা দেখে অয়নের মন ভরে গেল। রাগী বউ, এত দূরে দূরে হাঁটছো কেন? আমি কি তোমাকে কামড় দেব নাকি? অন্তত আজকে 5 মিনিট আমার পাশে হাঁটো। সারাদিন অফিস, কাজ, ব্যস্ততা সব কিছুর মাঝেও আমি শুধু এই কয়েকটা মুহূর্ত তোমার সঙ্গে কাটানোর জন্য অপেক্ষা করি। আর তুমি এমন ভাব করো যেন আমি তোমার সবচেয়ে বড় শত্রু। শত্রু না হলে কি? তুমি যেদিন থেকে আমার পেছনে এসেছো সেদিন থেকে শান্তি বলে কিছু নেই। সকালে ঘুম থেকে উঠলেই তোমার দুষ্টুমি, রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার বক বক। একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? মাঝে মাঝে ইচ্ছে করে তোমার মুখে টেপ লাগিয়ে দেই। লাগিয়ে দিও, তবে শর্ত একটা, টেপটা তুমি নিজের হাতে খুলবে, কারণ তোমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য আমি এমন শাস্তি হাসি মুখেই মেনে নেব। অর্পিতা চোখ বড় বড় করে অয়নের দিকে তাকালো, তারপর বিরক্ত হয়ে সামনে হাঁটতে লাগলো। অয়ন আবারও তার পাশে গিয়ে দাঁড়ালো। আচ্ছা, একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি আমাকে একটু মিস করো না? আমি যদি একদিন হঠাৎ কোথাও চলে যাই, তোমার কি একবারের জন্যও আমার কথা মনে পড়বে না? সত্যি করে বলো, আমি শুনতে চাই। তুমি কোথায় যাবে না যাবে সেটা নিয়ে ভাবার মতো সময় আমার নেই। আর একটা কথা মনে রেখো, নিজের গুরুত্ব নিজে বাড়িয়ে দেখো না। আমি তোমাকে নিয়ে একটুও ভাবি না, একদমই না। অয়ন মুচকি হেসে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল কথাগুলো যতটা কঠিন অর্পিতার মন ততটা নয়। ঠিক তখনই এই অয়ন, দূর থেকে দেখেই বুঝে গেছি আবার ভাবির সঙ্গে ঝগড়া চলছে। তোদের দেখে মনে হয় প্রেম কম, যুদ্ধ বেশি। যুদ্ধটা একতরফা, আমি তো শুধু ভালোবাসি, আর তোমার ভাবি আমাকে প্রতিদিন নতুন নতুন উপায়ে বকা দেয়। আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন তো, এই মানুষটার একটুও শান্তি নেই, সারাক্ষণ শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। ভাবি, সত্যি কথা বলি, ও কলেজ লাইফ থেকেই এমন। তবে একটা জিনিস বদলেছে, আগে সবার সঙ্গে মজা করত, এখন শুধু আপনার সঙ্গেই করে, কারণ ওর পৃথিবীটা এখন আপনাকে ঘিরেই। রুদ্রের কথা শুনে অর্পিতা কয়েক সেকেন্ড চুপ করে রইল। অয়নও মুচকি হেসে বন্ধুর দিকে তাকালো। দেখলে, অন্তত একজন তো আমার ভালো দিকগুলো বোঝে। ভালো দিক আছে নাকি তোমার? আছে তো, তুমি এখনো আবিষ্কার করতে পারোনি। তবে কোনো সমস্যা নেই, সারা জীবন সময় আছে, ধীরে ধীরে সবই জেনে যাবে। অর্পিতা বিরক্ত মুখে সামনে হাঁটতে লাগলো। হঠাৎ তার স্যান্ডেলের স্ট্র্যাপ খুলে গেল। ইস, আজকে এটা ছিঁড়তে হলো। কিছু বুঝে ওঠার আগে অয়ন হাঁটু গেড়ে বসে স্যান্ডেলটা হাতে তুলে নিল। 1 মিনিট দাঁড়াও, তুমি খালি পায়ে হাঁটবে না, দেখি এটা ঠিক করা যায় কিনা। থাক, লাগবে না, আমি নিজেই পারবো। সব কিছু একা একা করতে হবে না অর্পিতা, আমি আছি না। তোমার ছোট ছোট সমস্যাগুলোও যদি আমি সমাধান করতে না পারি, তাহলে স্বামী হয়ে লাভ কি? অয়ন মন দিয়ে স্যান্ডেলটা ঠিক করার চেষ্টা করতে লাগলো। আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবি, এবার কিন্তু একটা ধন্যবাদ ওর প্রাপ্য। ধন্যবাদ? কি বললে? শুনতেই পেলাম না। কিছু না, বেশি বাড়াবাড়ি করো না। অয়ন হেসে উঠল। তার কাছে এই ছোট্ট ধন্যবাদটাই যেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার। আচ্ছা রাগী বউ, আজকে কিন্তু তোমার মুখ থেকে একটা ধন্যবাদ বের হয়েছে, যদিও এত আস্তে বলেছো যে বাতাসও ঠিক মতো শুনতে পারিনি, কিন্তু আমি শুনেছি। জানো, আজকে আমার মনে হচ্ছে আমি একটা বড় যুদ্ধ জিতে গেছি। এখন শুধু অপেক্ষা, কবে তুমি নিজের ইচ্ছায় আমার নাম ধরে রাখবে, আর কবে একবার হেসে বলবে এই দুষ্টু বরটা শুধু আমার। স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, তাই না? তুমি না এমনভাবে কথা বলো যেন আমি কালকেই তোমার প্রেমে পড়ে যাব। শুনে রাখো, ওই দিন আসতে অনেক দেরি আছে, তাই এত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি তাড়াহুড়ো করছি না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। আমি শুধু প্রতিদিন একটু একটু করে তোমার মনটা জয় করতে চাই। একদিন যখন তুমি নিজে থেকে আমার হাত ধরবে, তখন সেই অনুভূতিটা আরও সুন্দর হবে। তাই আমি অপেক্ষা করতে রাজি আছি, যতদিন লাগে। অর্পিতা কিছু না বলে মুখ ফিরিয়ে হাঁটতে লাগলো।
কিন্তু আজ অয়নের কথাগুলো তার মনকে অদ্ভুতভাবে নাড়া দিচ্ছিল। ঠিক তখনই তোমরা এখনো বাইরে? আমি কতক্ষণ ধরে ফোন করছি। বাজার থেকে ফিরতে ফিরতে সব ব্যাগ আমার হাতেই রয়ে গেল। কেউ একটু সাহায্য করবি না? আসছি মা, দাও, সব ব্যাগ আমি নিচ্ছি। অয়ন সব ব্যাগ হাতে তুলে নিল। অর্পিতা এগিয়ে এসে মায়ার হাত থেকে বাকি ব্যাগগুলো নিল। তোদের দুইজনকে একসাথে কাজ করতে দেখলে আমার খুব ভালো লাগে। সারাক্ষণ ঝগড়া করলেও দরকারের সময় দুইজন কিন্তু দুইজনের পাশে থাকিস। মা, আমি শুধু আপনাকে সাহায্য করছি, কেউ যেন অন্য কিছু না ভাবে। বুঝেছি। আমাকে সাহায্য করলে তো পৃথিবী উল্টে যেত, তাই না? একদম। বাড়িতে ঢুকতেই ডাইনিং টেবিলের উপর গরম গরম পায়েস রাখা। আজ আমি নিজের হাতে পায়েস করেছি, সবাই একসাথে খেয়ে বলবি কেমন হয়েছে। আন্টি, আমি কিন্তু 2 বাটি খাবো। আগে এক বাটি শেষ কর, তারপর দেব। সবাই খেতে বসেছে। অর্পিতা নিজের মতো করে খাচ্ছে। হঠাৎ অয়ন চামচে করে একটু পায়েস তুলে তার দিকে বাড়িয়ে দিল। 1 চামচ খেয়ে বলো তো, মায়ের হাতের পায়েস বেশি মিষ্টি নাকি তোমার রাগ? তুমি কি 1 মিনিটও শান্ত থাকতে পারো না? সবাই বসে আছে, তবু এসব করতে হবে? আমি তো শুধু তোমাকে খাওয়াতে চেয়েছিলাম। যদি না খেতে চাও সমস্যা নেই, তবে একদিন কিন্তু নিজের ইচ্ছায় আমার হাত থেকেই খাবে। ভাবি, খেয়ে নিন না, না হলে ও আজ সারা রাত এই এক কথাই বলবে। হ্যাঁ মা, 1 চামচ খেলে কি হবে? সবাই যখন অর্পিতার দিকে তাকিয়ে আছে, তখন সে একটু অস্বস্তি নিয়ে চুপচাপ সে 1 চামচ পায়েস খেয়ে নিল। বাহ, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। সকালে ধন্যবাদ, এখন আবার আমার হাত থেকে 1 চামচ পায়েস। মনে হচ্ছে আজকের দিনটা আমি কোনো দিন ভুলবো না। বেশি খুশি হওয়ার দরকার নেই, সবাই বলছিল বলে খেয়েছি। এটা নিয়ে মাথায় আকাশ তুলো না। যেই কারণেই খাও না কেন, আমার কাছে এই ছোট্ট মুহূর্তটাই অনেক বড়। অর্পিতা কিছু বলল না, শুধু মাথা নিচু করে খেতে লাগলো। কিন্তু তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা ছোট্ট হাসিটা এবার অয়নের চোখ এড়ালো না। শোনো রাগী বউ, আজকে একটা ঘোষণা করছি। আজ সারা দিন আমি তোমাকে একবারও বিরক্ত করব না, তোমার পেছন পেছন ঘুরবো না, তোমাকে রাগাবো না, এমনকি অকারণে তোমার সামনে গিয়েও দাঁড়াবো না। দেখি তো তুমি আমার অনুপস্থিতিটা একটুও অনুভব করো কি না। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। আজ অন্তত শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আর শোনো, আমার জন্য চিন্তা করার দরকার নেই। তুমি সামনে থাকো বা না থাকো, আমার কিছুই যায় আসে না। অয়ন শুধু মুচকি হেসে মাথা নাড়ল। তারপর সত্যি আর অর্পিতার সামনে গেল না। কয়েক ঘন্টা কেটে গেল। অর্পিতা ড্রয়িং রুমে এসে দেখলো অয়ন নেই, বারান্দায় নেই, বাগানেও নেই। আজকে ছেলেটা সত্যি একবারও বিরক্ত করতে আসেনি। ঠিক তখন কি আপু, কাকে খুঁজছো? আমি আবার কাকে খুঁজবো? আমি শুধু এমনি দেখছিলাম। ও আচ্ছা, এমনি এমনি 3বার বারান্দায় গিয়ে দেখলে দুলাভাইকে না দেখেই আবার ফিরে এলে। তুই না একদম ফালতু কথা বলিস। আমি ওকে খুঁজবো কেন? কারণ আজ দুলাভাই তোমাকে জ্বালায় না, তাই না? অর্পিতা এবার সত্যিই বিরক্ত হয়ে রিয়ার দিকে তাকালো। ঠিক তখনই রিয়া, তোর দুলাভাই কোথায় রে? ওকে বাজারে পাঠিয়েছিলাম, এখনো ফিরলো না কেন? আন্টি একটু আগে ফোন করেছিলেন, বলল রুদ্র ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তাই একটু বসেছে। এই ছেলেটার কোনো দায়িত্ববোধ নেই, বাজারে গেলে আড্ডা দিতেই হবে। অর্পিতা কিছু না বলে নিজের রুমে চলে গেল, কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 1 ঘন্টা কেটে গেল। এখনো ফিরলো না, ফোনও ধরছে না। আন্টি আমি রুদ্র ভাইকে ফোন দিচ্ছি। রিয়া ফোন স্পিকারে দিল। হ্যালো। রুদ্র ভাই, দুলাভাই কোথায়? আরে, ও তো আধা ঘন্টা আগেই আমার কাছ থেকে বের হয়ে গেছে, বলল বাড়ি যাচ্ছে, এখনো পৌঁছায়নি। না তো। কথাটি শুনে বাড়ির সবাই একটু চিন্তায় পড়ে গেল। ফোনটা আবার দাও। কি হলো আপু, তুমি তো বলেছিলে দুলাভাইকে নিয়ে তোমার কিছুই যায় আসে না। অতিরিক্ত কথা বলবি না, ফোনটা দে। অর্পিতা নিজেই অয়নের নম্বরে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। আল্লাহ, ছেলেটার আবার কিছু হলো না তো? অর্পিতার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে বারবার ফোন করতে লাগলো। ঠিক তখনই দরজার বাইরে থেকে হাসির শব্দ ভেসে এলো। আরে আরে, এতগুলো মিসড কল, আমাকে কেউ মিস করেছে নাকি? অয়নকে একদম সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। মা, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আন্টি, দোষ ওর না। আমরা একটা বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়ে
হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, সেটা আগে বলতে পারতি। সবাই যখন স্বাভাবিক হচ্ছে তখন অয়নের চোখ পড়ল অর্পিতার দিকে। রাগী বউ, তুমি কি আমাকে ফোন করেছিলে? না, আমি কেন ফোন করব? মিথ্যা বলছো আপু, তুমি নিজেই তো 5বার ফোন দিয়েছো। রিয়া, ও, তাহলে আমার জন্য কারো একটু চিন্তা হয়েছিল? চুপ করবে? সবাই সামনে আছে, বেশি কিছু ভেবো না। শুধু বাড়িতে সবাই চিন্তা করছিল, তাই ফোন দিয়েছিলাম। বাড়ির সবাই মানে একজনই সবচেয়ে বেশি চিন্তা করছিল। রিয়া আর রৌদ্র একসঙ্গে হেসে উঠল, আর অর্পিতা লজ্জায় রাগ দেখিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অয়ন তার চলে যাওয়া দেখে মুচকি হেসে বলল, রাগী বউ, তুমি মুখে যতই অস্বীকার করো, তোমার চোখ কিন্তু সব সত্যি বলে দেয়। রাগী বউ, তুমি যতই নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করো না কেন, গতকালের ঘটনাটা কিন্তু আমি ভুলিনি। সবাই যখন বলছিল তুমি আমার জন্য চিন্তা করেছো, তখন তোমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝে গিয়েছিলাম তুমি যতটা মুখে না বলো তার চেয়েও অনেক বেশি আমার কথা ভাবো। জানো, তোমার সেই ছোট্ট চিন্তাটুকুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার। কারণ ভালোবাসা সবসময় মুখে বলতে হয় না, অনেক সময় সেটা চোখই বলে দেয়। তোমার সমস্যা কি জানো? তুমি নিজের মতো করে সব কিছুর মানে বের করে ফেলো। আমি একটা ফোন করেছি মানেই আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, এমনটা ভেবে বসে থেকো না। বাড়ির সবাই চিন্তা করছিল, তাই আমিও ফোন করেছি। এর বাইরে অন্য কোনো অর্থ খুঁজতে যেও না, কারণ শেষে আবার নিজেই কষ্ট পাবে। অয়ন শুধু মুচকি হেসে চুপ করে গেল। ঠিক তখনই ড্রয়িং রুমের সবাই একসাথে বসে চা খাচ্ছিল। শোন, আজ বিকেলে তোর মামা মামি আর ওদের ছেলে মেয়েরা আসবে। অনেকদিন পর সবাই একসাথে বসবো, তাই কেউ যেন ঝগড়াঝাটি না করিস। বিশেষ করে তোরা দুজন অতিথিদের সামনে তোরা আবার টম এন্ড জেরি করে দিস না। মা, আমি তো খুব ভদ্র ছেলে, আমি কোনোদিন ঝগড়া করি না। সব দোষ তোমার বৌমার। আমি শুধু শান্তি বজায় রাখার চেষ্টা করি। হ্যাঁ, তুমি তো শান্তির প্রতীক। তুমি যদি শান্ত হও তাহলে পৃথিবীতে অশান্ত বলে কিছু নেই। সকাল থেকে রাত পর্যন্ত যেই মানুষটা 1 সেকেন্ডও চুপ থাকতে পারে না, সে আবার নিজেকে ভদ্র বলে পরিচয় দিচ্ছে। মা, আপনার ছেলে নিজের সম্পর্কে এত বড় বড় মিথ্যা কথা কিভাবে বলে? আচ্ছা আচ্ছা, দুইজনেই থাম। অতিথিরা আসার আগেই আমার মাথা ধরিয়ে দিবি নাকি? বিকেলের দিকে কলিং বেল বাজলো। আরে মায়া, কেমন আছিস? এতদিন পর সবাই মিলে দেখা হলো। ভালো আছি ভাই, এসো এসো। এই যে অয়ন আর অর্পিতা। ও, এটাই তাহলে আমাদের নতুন ভাবি। ভাবি, আপনার কথা কিন্তু অনেক শুনেছি, তবে একটা কথা বলি, ভাইয়াকে সামলানো কিন্তু খুব কঠিন কাজ। ছোটবেলা থেকে ওকে আমরা কেউ নিয়ন্ত্রণে রাখতে পারিনি, এখন সেই দায়িত্ব আপনার। আপনাদের ভাইয়াকে সামলানো সম্ভব না, আমি তো প্রায় হাল ছেড়েই দিয়েছি। আপনারা যদি কোনো উপায় জানেন তাহলে আমাকে শিখিয়ে দিন, আমার খুব উপকার হবে। ভাবি, একটা গোপন কথা বলি, ভাইয়া ভাইয়ের যতটা দুষ্টুমি করুক, পরিবারের কারো মন খারাপ দেখলে ও সবার আগে ছুটে যায়। নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না, কিন্তু অন্যের কষ্ট একদমই সহ্য করতে পারে না। তাই ওকে একটু বকবেন, কিন্তু কখনো ভুল বুঝবেন না, কারণ ও মানুষ হিসেবে সত্যিই অনেক ভালো। তানিয়ার কথাগুলো শুনে অর্পিতা চুপ হয়ে গেল। ভাবি, আপনি জানেন, একবার আমি স্কুলে খুব বড় সমস্যায় পড়েছিলাম। সবাই আমাকে বকা দিয়েছিল। তখন শুধু অয়ন ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল। নিজের দোষ না থাকলেও আমার জন্য স্যারের কাছে বকে খেয়েছিল। সেদিন থেকে আমি ঠিক করেছি, আমার জীবনে যদি কারো মতো হতে চাই তাহলে অয়ন ভাইয়ের মতো হব। কারণ ওর নিজের কথা না ভেবে সবার কথা আগে ভাবে। সত্যি? একদম সত্যি। আর একটা কথা বলি ভাবি, ভাইয়া ছোটবেলা থেকে কখনো কাউকে কাঁদাতে পারেনি, কিন্তু আপনি যদি একটু ড্রাগ করে কথা বলেন তখন বাইরে আসলো রাতে চুপচাপ হয়ে যায়। আমরা সবাই বুঝতে পারি ওর খুব কষ্ট হয়, কিন্তু ও কাউকে কিছু বলে না, শুধু হেসে উড়িয়ে দেয়। অর্পিতা এবার অয়নের দিকে তাকালো। অয়ন তখন ছোট্ট একটা বাচ্চার সঙ্গে খেলায় ব্যস্ত, মুখে আগের মতোই হাসি। ভাবি, একটা অনুরোধ করি, ভাইয়াকে একটু আগলে রাখবেন। ও যতটা শক্ত দেখায় ভেতর থেকে ততটাই নরম। আর একটা কথা, ও যদি কাউকে সত্যি ভালোবেসে ফেলে তাহলে সারা জীবন সেই মানুষটার হাত ছাড়ে না। আপনার জন্য ওর ভালোবাসাটা একদম সেরকম। তানিয়ার কথা শুনে অর্পিতার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। প্রথমবারের মতো সে ভাবতে শুরু করলো, এই দুষ্ট মানুষটার হাসির আড়ালে হয়তো সত্যি অনেক অজানা গল্প লুকিয়ে আছে। অর্পিতা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কখনো কাউকে দেখে নিজের ধারণা বদলেছ?
মানে প্রথমে যাকে খুব খারাপ মনে হয়েছে, পরে তার ভেতরের মানুষটাকে চিনে মনে হয়েছে না, আমি ভুল ছিলাম। আমি জানি তুমি এখনও আমাকে পুরোপুরি বিশ্বাস করো না, কিন্তু আমি চাই না তুমি শুধু আমার দুষ্টুমিগুলো দেখো। আমি চাই একদিন আমার নীরবতাগুলোও বুঝতে শেখো, কারণ মানুষ শুধু হাসি দিয়েই বাঁচে না, কিছু না বলা কষ্ট বয়ে বেড়ায়। তুমি আজকাল এত গভীর কথা বলো কেন? আগে তো শুধু দুষ্টুমি করতে, এখন দেখছি মাঝে মাঝে এমন কথা বলো যেগুলোর উত্তর আমার কাছেও থাকে না। আমি জানি না তোমাকে ঠিক কতটা বুঝেছি, তবে এতটুকু বুঝেছি তুমি যা দেখাও তার চেয়ে অনেক বেশি কিছু নিজের ভেতরে লুকিয়ে রাখো। দুজনের কথোপকথনের মাঝে কলিং বেল বেজে উঠল। অয়ন, দরজাটা খুলে দে তো বাবা, মনে হচ্ছে তোর বাবা অফিস থেকে চলে এসেছে। আচ্ছা মা, খুলছি। দরজা খুলতেই মনির সাহেব ভেতরে ঢুকলেন, মুখটা কেমন যেন ক্লান্ত। উফ, আজ অফিসে এমন ঝামেলা হয়েছে যে মাথাটাই দয়ে গেছে। একটা বড় গ্রাহক শেষ মুহূর্তে চুক্তি বাতিল করে দিল। সারাদিন শুধু মিটিং আর টেনশন। তো বাবা, আগে বসো, আমি পানি এনে দিচ্ছি, তারপর ধীরে ধীরে সব বলো। এত টেনশন নিলে শরীর খারাপ করবে। তুই না থাকলে মাঝে মাঝে মনে হয় এই ব্যবসাটা আর সামলাতে পারবো না। বাবা, আপনি আগে চা খান, আমি এক্ষুনি বানিয়ে আনছি। অর্পিতা রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর চা নিয়ে ফিরে এলো। মা, তোর হাতের চা সত্যি দারুণ হয়েছে। অনেকদিন পর এত ভালো লাগলো। ধন্যবাদ বাবা। ঠিক তখনই মামা, একটা কথা বলবো? আপনি সব সময় বলেন অয়ন ভাই শুধু দুষ্টুমি করে, কিন্তু আজ দেখলেন তো, আপনি বাড়িতে ঢুকতে সবার আগে ভাই আপনার পাশে দাঁড়িয়েছে। বাইরে থেকে ওকে দেখে সবাই ভুল বোঝে। জানি না মা, জানি মা, ছোটবেলা থেকেই ও এমন, নিজের সমস্যা কাউকে বলে না, কিন্তু বাড়ির কারো মুখ ভার দেখলে ছুটে আসে। আরে, এত প্রশংসা করলে কিন্তু আমি লজ্জা পেয়ে যাব। ভাইয়া, তুমি লজ্জা পাও? এটা তো আজ নতুন জানলাম। সবাই একসাথে হেসে উঠল। হাসির মাঝেই মনির সাহেব হঠাৎ বললেন, অয়ন, কাল সকালে আমার সঙ্গে অফিসে যাবি। কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল তোকে দেখাতে হবে। ধীরে ধীরে সব কিছু শিখে নে, ভবিষ্যতে তোকে অনেক দায়িত্ব নিতে হবে। ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না, যতটুকু পারি আপনার চাপ কমানোর চেষ্টা করব। অর্পিতা চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। প্রথমবারের মতো সে উপলব্ধি করলো অয়ন শুধু হাসি খুশি আর দুষ্ট একজন মানুষ নয়, পরিবারের সব দায়িত্ব সে নীরবে নিজের কাঁধে তুলে নিচ্ছে। ভাবি, আজকে একটা কথা নিশ্চিন্তে বলতে পারি, আমাদের পুরো পরিবারে যদি সবচেয়ে বেশি ভরসা করার মতো কেউ থাকে তাহলে সে অয়ন ভাই। আপনি ভাগ্যবতী, কারণ মানুষটা আপনাকে কতটা ভালোবাসে তার অর্ধেকও কাউকে কোনোদিন দেখায়নি। শুধু একটু সময় দিন, দেখবেন আপনার জীবনটা হাসিতে ভরিয়ে দেবে। তানিয়ার কথা শুনে অর্পিতা কিছু বলল না, শুধু একবার অয়নের দিকে তাকালো। অয়ন তখন তার বাবার পাশে বসে হাসতে হাসতে অফিসের কথা শুনছে। সেই হাসিটা দেখে অর্পিতার অজান্তেই মনটা একটু নরম হয়ে গেল। অর্পিতা, কাল থেকে একটা জিনিস খেয়াল করছি, তুমি আমার দিকে আগের মতো রাগ নিয়ে তাকাও ঠিকই, কিন্তু সে রাগের ভেতরে আগের মতো দূরত্বটা আর নেই। আমি জানি না এটা আমার ভুল ধারণা কিনা, তবে একটা কথা সত্যি, তোমার এই ছোট ছোট পরিবর্তনগুলো আমি খুব যত্ন করে দেখি, কারণ আমি কখনো তোমার কাছ থেকে বড় কিছু চাইনি। শুধু চেয়েছি একদিন তুমি আমাকে মানুষ হিসেবে একটু বুঝো। যদি সেই দিনটা সত্যি আসে তাহলে আমার আর কিছু চাওয়ার থাকবে না। তুমি সবকিছু এত গভীরভাবে কেন ভাবো? আমি তো শুধু স্বাভাবিক আচরণ করছি, তার মানে এই না যে আমি হঠাৎ করে সব ভুলে গেছি। একটা সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে, আর সেই বিশ্বাস তৈরি হতে সময় লাগে, তাই এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছেও যেও না। দুজনের কথার মাঝেই রিয়া দৌড়ে ড্রয়িং রুমে ঢুকে পড়ল। শোনো শোনো, আজকে আমি একটা বিচার বসাবো, কারণ আমি কয়েকদিন ধরে একটা জিনিস খুব মন দিয়ে দেখছি। তোমরা দুজনেই মুখে এক কথা বলো, কিন্তু কাজ করো আরেকটা। আপু সারাক্ষণ বলে দুলাভাইকে সহ্য করতে পারে না, আর দুলাভাই সারাদিন বলে আপুকে রাগানোই নাকি ওর শখ, কিন্তু আমি বাইরের থেকে যা দেখেছি সেটা একদম আলাদা। আপু তুমি যতবারই বলো তোমার কিছু যায় আসে না, দুলাভাই একটু দেরি করে শোবার আগে তুমি বারান্দায় গিয়ে দাঁড়াও। আর দুলাভাই তুমি যতই মজা করো না কেন, আপুর মুখটা
একটু মলিন দেখলেই তোমার নিজের হাসিটাও উধার হয়ে যায়। তাহলে তোমরা দুজন এত অভিনয় করো কেন? শালি সাহেবা, আপনি তো দেখি পুরো গোয়েন্দা হয়ে গেছেন। রিয়া, তুই না একদম বাড়াবাড়ি শুরু করে দিয়েছিস। যা খুশি তাই বলছিস। আমি কিন্তু মিথ্যা বলছি না। আমি ছোটবেলা থেকে আপুকে চিনি। আপু বাইরে যতই রাগ দেখাক, ভেতর থেকে খুব নরম। আর দুলা ভাই, আপনাকে যতদিন দেখছি ততদিন একটা জিনিস বুঝেছি, আপনি ইচ্ছা করলে আপুর সঙ্গে রাগারাগি করতে পারতেন, কিন্তু করেন না। উল্টে প্রতিটা ঝগড়া হাসিতে শেষ করার চেষ্টা করেন। এই গুণটা সবার থাকে না। তাই তোমরা দুজন জেদ না করে একটু স্বাভাবিক হও। ঠিক তখনই রান্নাঘর থেকে মায়া বেরিয়ে এলেন। আমি কিন্তু রিয়ার কথার সঙ্গে পুরোপুরি একমত। তোরা দুজন ভাবিস আমি কিছু বুঝি না? অয়ন ছোটবেলা থেকেই এমন, নিজের মন খারাপ থাকলেও পুরো বাড়িটাকে হাসিয়ে রাখে। আর অর্পিতা, তুইও কম না। সেদিন যে ও একটু দেরি করে ফেলেছিল, তখন তুই যে আমাকে বারবার জিজ্ঞেস করছিলি ফোনে পাচ্ছ না কেন, এখনো এলো না কেন, সেগুলো কি আমি ভুলে গেছি? মা হিসেবে আমি তোদের দুইজনকেই দেখেছি। তোরা দুইজনই একে অপরের জন্য ভাবিস, শুধু কেউ মুখে স্বীকার করিস না। একটা সংসার শুধু ভালোবাসা দিয়ে চলে না, বোঝাপড়া, ধৈর্য আর একে অপরকে সময়ও দেওয়া দরকার। তোদের এখন সেই সময়টা চলছে, তাই ছোট ছোট বিষয় নিয়ে অহংকার ধরে রাখিস না। দেখবি একদিন এই ঝগড়াগুলোই তোদের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। মা, আপনি আবার শুরু করলেন? মা, আজকে কিন্তু আমি কিছু বলিনি। সব অভিযোগ আমার বিরুদ্ধে না দিলেই হয়। তুই চুপ কর, তুইও কম না। বৌমাকে সারাদিন জ্বালাস, আবার রাতে এসে বলিস আমি তো কিছুই করিনি, এসব আমি জানি না ভেবেছিস? রিয়া হো হো করে হেসে উঠল। আন্টি, সত্যি বলছি, দুলাভাইকে নিয়ে একটা বই লেখা যায়। দিনের অর্ধেক সময় আপুকে জ্বালায় আর বাকি অর্ধেক সময় আপুর মন ভালো করার চেষ্টা করে। এমন মানুষ আমি জীবনে দেখিনি। এতক্ষণ ধরে সবাই শুধু আমার বিচার করছো, কেউ কি একবারও ভাবছো আমি কত নির্দোষ? তুমি আর নির্দোষ, এই কথাটা শুনে হাসি আটকানো খুব কঠিন। অনেকদিন পর অর্পিতাকে মন খুলে হাসতে দেখে রিয়া আর মায়া দুজনেই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের মনে হলো হয়তো বরফটা ধীরে ধীরে গলতে শুরু করেছে। আচ্ছা অর্পিতা, একটা প্রশ্নের উত্তর দেবে? ধরো একদিন আমি যদি তোমাকে আর একটু বিরক্ত না করি, তোমার সামনে না ঘুরি, তোমাকে রাগানোর চেষ্টা না করি, তাহলে কি তোমার ভালো লাগবে? নাকি কয়েকদিন পর মনে হবে ছেলেটা কোথায় গেল? আমি উত্তরটা এখনই চাই না, শুধু নিজের মনকে একবার জিজ্ঞেস করো। কারণ অনেক সময় আমরা যাদের সবচেয়ে বেশি বকাঝকা করি, তারাই অজান্তেই আমাদের অভ্যাস হয়ে যায়। তুমি না সত্যিই অদ্ভুত। প্রতিটা কথার মধ্যে এমন একটা মানে লুকিয়ে রাখো যার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। তবে একটা কথা বলি, তুমি যতটা নিজেকে নিয়ে ভাবো ততটা গুরুত্বপূর্ণ তুমি নও। তাই এইসব নাটকীয় কথা বলা বন্ধ করো। অয়ন কিছু বলল না, শুধু হেসে সোফায় বসে পড়ল। ঠিক তখনই রিয়া হাতে একটা পুরোনো অ্যালবাম নিয়ে দৌড়ে এলো। আন্টি, দেখুন তো আমি কি পেয়েছি। স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে দুলাভাইয়ের স্কুল আর কলেজ লাইফের ছবি ভর্তি একটা অ্যালবাম পেয়ে গেছি। আজকে কিন্তু সবাইকে মিলে এটা দেখব, বিশেষ করে আপুকে সব দেখাবো। দুলাভাইয়ের সব কীর্তিকলাপ ফাঁস হয়ে যাবে। এই রিয়া, ওই অ্যালবামটা এদিকে দাও, ওটা দেখানোর মতো কিছু না। না না, এখন আর লুকিয়ে লাভ নেই, ভাবি সব জানার অধিকার আছে। মায়াও এসে সোফায় বসলেন। দেখি তো, এতদিন পর আবার স্মৃতিগুলো দেখি, কত স্মৃতি জড়িয়ে আছে। আপু, এই ছবিটা দেখো। দুলাভাই তখন নবম শ্রেণীতে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে হবে শুনে কি কান্নাই করেছিল জানো। বলেছিল আমি নাচবো না, সবাই হাসবে। শেষে স্যার জোর করে মঞ্চে তুলেছিল, আর অনুষ্ঠান শেষে পুরো স্কুল ওর জন্য হাততালি দিয়েছিল। বাসায় এসে আবার বলেছিল আমি তো বলেছিলাম পারবো না, অথচ সেদিন সেরা পারফরমেন্স পুরস্কার পেয়েছিল। দুলাভাই সবসময় নিজের ওপর বিশ্বাস কম রাখতো, কিন্তু অন্যরা ওর ওপর অনেক বেশি বিশ্বাস করতো। সত্যি, আমি তো ভাবতাম ছোটবেলা থেকেই খুব আত্মবিশ্বাসী ছিল। একদমই না। আর এই ছবিটা দেখো, কলেজে পড়ার সময় এলাকার একটা ছেলের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য নিজের নতুন ফোন কেনার টাকা দিয়েছিল। বাড়িতে কাউকে বলেনি। পরে আন্টি জানতে পেরে বকা দিয়েছিলেন, কিন্তু দুলাভাই শুধু একটা কথাই বলেছিল, আমার ফোন পরে হবে, ওর পড়াশোনা বন্ধ হয়ে গেলে আবার শুরু হবে না। এই মানুষটা নিজের কথা খুব কম ভাবে, অন্যের কথা আগে ভাবে।
তাই বাইরে থেকে ওকে দেখে বিচার করো না আপু। রিয়া ঠিকই বলতো, অয়ন কখনো নিজের ভালোটা আগে ভাবিনি। ছোটবেলা থেকে এমনই, আমি মা হয়ে অনেকবার রাগ করেছি, কিন্তু পরে বুঝেছি ওর মনটা আল্লাহ খুব নরম করে বানিয়েছে। আচ্ছা, এবার হবে আমার নামে আর কত ইতিহাস বলা হবে? না, এখনো শেষ হয়নি আপু। আর একটা কথা বলি, সেদিন দুলাভাই রাতে বারান্দায় একা বসেছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জানো কি বললো? বললো অর্পিতা যতদিন না নিজের ইচ্ছে আমাকে আপন করে নেয়, আমি কোনো কিছুর জন্য ওকে জোর করব না। ও যদি আমাকে সারা জীবন বন্ধু হিসেবেও মেনে নেয়, তবুও আমি ওর পাশেই থাকবো। এই কথাটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছিল। কারণ ভালোবাসা মানে শুধু নিজের ইচ্ছা না, অন্য মানুষের অনুভূতিকেও সম্মান করা। রিয়ার কথাগুলো শুনে অর্পিতা একবার অয়নের দিকে তাকালো। অয়ন তখন মাথা নিচু করে হালকা হাসছে, যেন এইসব কথা নিয়ে সে খুব অস্বস্তিতে পড়েছে। তুমি এইসব কাউকে বলনি কেন? সব কথা বলে বেড়াতে ভালো লাগে না, কিছু অনুভূতি নিজের কাছেই থাকলে সুন্দর লাগে। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একেবারে শান্ত হয়ে গেল। এবার প্রথমবারের মতো অর্পিতার মনে হলো এই মানুষটাকে হয়তো সে এখনো পুরোপুরি চিনেই উঠতে পারেনি। শোনো সবাই, আজকের বিকেলের আড্ডাটা শুধু আড্ডা হবে না, অনেকদিন পর সবাই একসাথে বসবো, গল্প করব, হাসবো। তাই কেউ যেন ফোন নিয়ে বসে থাকবে না। বিশেষ করে তোরা দুজন সারাদিন একে অপরকে খোঁচাখুচি করিস, আজকে কিন্তু শান্তিতে বসে গল্প করবি। আমি চাই এই বাড়িটা সবসময় হাসিতে ভরে থাকুক। সংসারের কাজ, টেনশন, দায়িত্ব সবসময় থাকবে, কিন্তু পরিবারের মানুষগুলো যদি একসাথে না হাসতে পারে, তাহলে সেই সংসারের আসল আনন্দটাই হারিয়ে যায়। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে পুরো প্রোগ্রামের দায়িত্ব আমার। আমি এমন এমন খেলা খেলবো যে সবাইকে খেলতেই হবে। আর সবচেয়ে বেশি খেলবো দুলাভাই আর আপু, কারণ এরা দুজন না খেললে মজাই হবে না। সারাদিন একজন রাগ দেখাবে আর একজন মিষ্টি কথা বলবেন, এতে আর কতদিন চলবে? আজকে একটু হাসাহাসিও করতে হবে। আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার আপু যদি মাঝপথে আমাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়, তাহলে কিন্তু দায়িত্ব তোমার। তোমাকে ধাক্কা দিতে আমার আলাদা করে খেলার দরকার হবে না, সুযোগ পেলেই দিয়ে দেব। এই যে আবার শুরু হয়ে গেল। তোমরা কি 5 মিনিটের ঝগড়া ছাড়া থাকতে পারো না? আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারো? আমি তো পারি, সমস্যা তোমার আপুর। আমি শুভ সকাল বললেও উনি এমনভাবে তাকান যেন আমি দেশের সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছি। তারপরও আমি হাল ছাড়ি না, কারণ আমি জানি একদিন না একদিন এই রাগটা কমবেই। অয়ন, তুইও মাঝে মাঝে একটু কম দুষ্টুমি কর, সবসময় মজা করলে সবাই সেটা নিতে পারে না। আর অর্পিতা, তুইও একটু নরম হয়ে কথা বল। একটা মানুষ যদি প্রতিদিন তোমাকে হাসানোর চেষ্টা করে, তাহলে অন্তত রাগারাগি না করে স্বাভাবিকভাবে কথা বলতে পারিস। সম্পর্কের সৌন্দর্য জোর করে আসে না, ছোট ছোট আচরণ দিয়েই আসে। বিকেলের দিকে সবাই ছাদে বসেছে, হালকা বাতাস বইছে। ঠিক আছে, প্রথম খেলা শুরু। আমি একটা প্রশ্ন করব, যার উত্তর দিতে ইচ্ছা করবে সে দেবে, কিন্তু মিথ্যা বলা যাবে না। শুরু করো ম্যাডাম, দেখি আজ আবার কি ফাঁদ পেতেছ। প্রথম প্রশ্ন দুলাভাইকে। ধরো আপু যদি একদিন তোমার ওপর খুব রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়, তুমি কি করবে? আমি আগে ওকে শান্ত হতে সময় দেব, তারপর নিজে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, কারণ রাগ করে চলে যাওয়ার সমস্যার সমাধান না। আর একটা কথা, যে মানুষটাকে নিজের জীবনের অংশ হিসেবে মেনে নিয়েছি, তাকে এত সহজে হার মানতে দেব না। যতবার দরকার হবে ততবার গিয়ে বলবো, চলো বাড়ি ফিরি। বাহ, এবার আপুর পালা। একই প্রশ্ন, দুলাভাই যদি রাগ করে কোথাও চলে যায়? আমি জানি না। না জানি না বলে পার পাওয়া যাবে না, উত্তর দিতেই হবে। হয়তো ফোন করতাম, অন্তত জানার চেষ্টা করতাম ঠিক আছে কি না। শুধু ফোন? আর কিছু জানার দরকার নেই। দেখলে আন্টি, এরা দুজনই একে অপরের জন্য চিন্তা করে, শুধু কেউ স্বীকার করতে চায় না। সময় সব উত্তর দিয়ে দেবে। আমি শুধু চাই তোরা দুজন সব সময় একে অপরের পাশে থাকিস। সংসারে ঝগড়া হবে, মতের অমিল হবে, কিন্তু হাতটা যেন কখনো ছেড়ে না দিস। অয়ন একবার চুপচাপ অর্পিতার দিকে তাকালো, আর অর্পিতা প্রথমবারের মতো চোখ সরিয়ে নিলেও আগের মতো বিরক্ত হলো না। সেটা দেখে রিয়া মনে মনে হাসলো। বরফটা সত্যিই ধীরে ধীরে গলছে। আচ্ছা,
এবার একটা নতুন খেলা খেলবো। এই খেলাটার নাম সত্যি না সাহস। তবে এখানে কেউ মিথ্যে বলতে পারবে না। আর যদি উত্তর না দিতে চাও তাহলে শাস্তি আছে। দুলা ভাই আর আপুই প্রথম খেলবে। আজকে কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। এতদিন ধরে তোমরা শুধু আমাদের সামনে ঝগড়া দেখেছো, আজ একটু মনের কথাও শুনবো। আমি প্রস্তুত। তবে আগে বলে রাখি, তোমার আপু যদি আমাকে মেরে ফেলে তাহলে কিন্তু আমার দায়িত্ব তোমার। তোমাকে মারার জন্য আমার কোনো খেলার দরকার নেই, সুযোগ পেলেই যথেষ্ট। আহা, তোমরা একদম বদলাবে না। আচ্ছা দুলা ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, যদি একদিন এমন হয় যে আপু কোনোদিনও আপনাকে ভালোবাসতে পারবে না, তাহলে আপনি কি করবেন? রাগ করবেন নাকি ওকে নিজের মতো থাকতে দেবেন? সত্যি করে উত্তর দেবেন, কারণ এই প্রশ্নটার উত্তর আমি অনেক দিন ধরেই জানতে চাই। আমি ওর ওপর কোনো দিন নিজের অনুভূতি চাপিয়ে দেব না। ভালোবাসা কখনো ভিক্ষা করে বা জোর করে পাওয়া যায় না। যদি কোনো দিন বুঝি অর্পিতা সত্যিই আমাকে ভালোবাসতে পারবে না, তাহলে আমি দূর থেকে ওর ভালো থাকার জন্য দোয়া করব। কারণ আমি ওকে পেতে ভালোবাসিনি, আমি ওকে ভালোবেসেছি। আর ভালোবাসার মানে শুধু নিজের ইচ্ছা পূরণ না, প্রিয় মানুষটার শান্তিটাও সমান গুরুত্বপূর্ণ। তবে একটা কথা, আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব যেন ও একদিন অন্তত আমাকে মানুষ হিসেবে বুঝতে পারে। অয়নের কথাগুলো শুনে কয়েক সেকেন্ডের জন্য পুরো ছাদটা নিস্তব্ধ হয়ে গেল। এই জন্যই আমি ছেলেকে নিয়ে গর্ব করি। ছোটবেলা থেকেই এমন, নিজের চাওয়ার আগে অন্যের ভালো থাকার কথা ভাবে। অনেক সময় আমি ওকে বলেছি নিজের কথাও একটু ভাব, কিন্তু ওর উত্তর একটাই ছিল, আমার মানুষগুলো ভালো থাকলেই আমি ভালো আছি। একজন মানুষকে বড় করে তার টাকা পয়সা না, তার মন। আর আমি বিশ্বাস করি অয়নের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ওর মনটা। তাই অর্পিতা, তুই কখনো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু ওর দুষ্টুমিগুলো না, ওর এই দিকটাও মনে রাখিস। এবার আপুর পালা। আপু ধরো, দুলাভাই একদিন সত্যিই বদলে গেল, আর কোনো দুষ্টুমি করলো না, তোমার সামনে এসে হাসলো না, তোমাকে খোঁচালো না, নিজের মতো চুপচাপ হয়ে গেল, তখন তোমার কেমন লাগবে? উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে নিও, কারণ অনেক সময় একটা মানুষের অভ্যাসটাই সবচেয়ে বড় অনুভূতি হয়ে যায়। হয়তো একটু অদ্ভুত লাগবে, কারণ ওকে আমি সব সময় একই রকম দেখেছি। হঠাৎ করে যদি একদম বদলে যায় তাহলে নিশ্চয়ই বুঝবো কিছু একটা হয়েছে। তবে তার মানে এই নয় যে... না না, বাকিটা বলতে হবে না, যতটুকু বলেছো সেটাই অনেক। আজকে কিন্তু আমি খুব খুশি। অন্তত এটা জানলাম, আমি একদিন পুরোপুরি অদৃশ্য হয়ে গেলে কেউ একজন খেয়াল করবে। এত খুশি হওয়ার কিছু নেই, আমি শুধু স্বাভাবিক উত্তর দিয়েছি। যাই বলিস, আজকের উত্তরটা কিন্তু আগের চেয়ে অনেক আলাদা ছিল। সম্পর্ক এইভাবেই একটু একটু করে এগোয়, কেউ একদিনে কাছের মানুষ হয়ে যায় না। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে। সে আলোয় অয়ন আর অর্পিতা কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলল না, কিন্তু নীরবতার মধ্যেও যেন অনেক অজানা কথা লুকিয়ে রইল। অর্পিতা, 1 মিনিট অনুগ্রহ করে। আজকে তোমাকে কোথাও যেতে দেব না যতক্ষণ না আমার একটা কথা শুনছো। জানো, সারাদিন বাড়িতে এত মানুষ থাকে, এত কথা হয়, এত হাসাহাসি হয়, কিন্তু আমার পুরো দিনটার সবচেয়ে সুন্দর মুহূর্তটা হলো যখন 2 মিনিটের জন্য তোমাকে একা পাই। তখন মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে যাক, শুধু তুমি আর আমি থাকি। আমি তোমার হাতটা ধরতে চাই, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই, তুমি যত রাগী দেখাও না কেন, তোমার পাশে দাঁড়িয়ে থাকতে আমার কোনো দিন ক্লান্তি লাগবে না। তুমি না সুযোগ পেলেই এমন কথা বলো যে মানুষ রাগ করবে নাকি লজ্জা পাবে সেটাই বুঝতে পারে না। কেউ দেখে ফেললে কি হবে? সারাক্ষণ শুধু ভালোবাসার কথা বলতে তোমার একটুও লজ্জা লাগে না? নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে আবার লজ্জা কিসের? আমি তো শুধু তোমার কাছে একটু সময় চাই। এসো না, শুধু 5 মিনিট। কোনো ঝগড়া না, কোনো খুনসুটি না, শুধু তুমি আর আমি। অয়ন ধীরে ধীরে অর্পিতার কাছে এগিয়ে এলো, আলতো করে তার কপালের উপর নেমে আসা চুলগুলো কানের পাশে গুজে দিল। অর্পিতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, দুজনের চোখ এক হয়ে রইল। জানো, তোমার চোখ দুটো খুব অদ্ভুত। যখন রাগ করো তখনও সুন্দর লাগে, আর যখন চুপচাপ থাকো তখন মনে হয় 1000টা না বলা কথা লুকিয়ে আছে। আমার খুব ইচ্ছে করে সেই কথাগুলো একদিন শুধু আমিই শুনি। এত কাছে দাঁড়িও না, আমার অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগলে আমি 1 পা দূরে চলে যাব।
কিন্তু তার আগে একটা কথা বলি, তোমার অনুমতি ছাড়া আমি কখনো এমন কিছু করব না যাতে তুমি অস্বস্তি বোধ করো। আমি চাই যেদিন তুমি আমার কাছে আসবে সেদিন সেটা শুধু তোমার নিজের ইচ্ছাই হোক। অর্পিতা কিছু বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে অজান্তে একটুখানি হাসি ফুটে উঠল। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়ল। আরে তোমরা দুজন কি রুমের ভেতরে সংসদ বসিয়েছো? 5 মিনিট ধরে শব্দ করছি, কেউ দরজাই খুলছো না। রিয়া, আসছি। তোমার সময়টা না একদম চলচ্চিত্রের খলনায়কদের মতো। খলনায়ক আমি না এলে তো তোমার পৃথিবীটা ভুলেই যেতে। আচ্ছা, নিচে সবাই বসে আছে, আন্টি আমাকে পাঠিয়েছে, কিন্তু একটা কথা না বলে পারছি না। আজকে আপুর মুখটা কেন এত লাল? রিয়া তুই একদম চুপ কর। আচ্ছা কিছু বললাম না। তবে দুলাভাই একটা কথা বলি, আপনি যেভাবে আপুর দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে মাঝে মাঝে আমারই লজ্জা লাগে। মনে হয় পৃথিবী আপু ছাড়া আর কাউকে দেখতেই পান না। কি করব বলো, যাকে ভালো লাগে তার দিকেই তো বারবার চোখ চলে যায়। এর জন্যই বলি, আপু যতই রাগ দেখা, একদিন না একদিন হার মানবি, কারণ এত ধৈর্য নিয়ে কেউ কাউকে ভালোবাসে না। আপনি ওকে বদলাতে চান না, শুধু ওর পাশে থাকতে চান। এই জিনিসটাই সবচেয়ে সুন্দর। এই যে 3 জন, নিচে আসবি না আমি ওপরে আসবো? আসছি আন্টি, তবে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি আপুর হাসিটা নিজের চোখে দেখেছি, যদিও সেটা লুকানোর অনেক চেষ্টা করেছে। অর্পিতা লজ্জায় রিয়ার দিকে একটা কুশন ছুঁড়ে মারল। রিয়া হেসে দৌড়ে নিচে নেমে গেল। আর অয়ন দরজার কাছে দাঁড়িয়ে শুধু একবার অর্পিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই হাসিটা একদিন আমার জন্যই থাকবে। আমি অপেক্ষা করতে রাজি আছি। তোমার ঠোঁটের ছোঁয়ার অপেক্ষায় কতদিন ছিলাম, কতদিন আদর করি না তোমাকে। কাছে এসো, তোমার শরীরে আমার ছোঁয়া এঁকে দেই। এখন না প্লিজ, ছাড়ো, পারছি না আর। অর্পিতা, একটু নড়বে না? আজকে তোমাকে দেখে মনে হচ্ছে পুরো আকাশের সব সৌন্দর্য যেন একসাথে তোমার মধ্যে এসে লুকিয়েছে। জানো, সারাদিন তোমাকে দেখার জন্য কত অজুহাত খুঁজি। কখনো পানি চাই, কখনো চা চাই, কখনো আবার শুধু তোমার কণ্ঠটা শোনার জন্য ইচ্ছে করে অকারণেই তোমার নাম ধরে ডাকি। তোমাকে কাছে পেলে সময়টা যেন থেমে যায়। আমার শুধু ইচ্ছে করে এই মুহূর্তটা অনেক লম্বা হোক, খুব লম্বা। তুমি কি প্রতিদিনই নতুন করে ভালোবাসার বাণী মুখস্থ করে আসছো, নাকি এগুলো সব সত্যিই তোমার মনের কথা? কারণ তুমি যখন এমনভাবে তাকিয়ে কথা বলো তখন আমার নিজেরই চোখ সরিয়ে নিতে ইচ্ছে করে, তবুও কেন যেন বারবার তোমার দিকে তাকাতে ইচ্ছে হয়। একটা কথা বলি, তোমার এই লজ্জা পাওয়া মুখটা দেখার জন্য আমি 1000 বার তোমার রাগ সহ্য করতে রাজি। তুমি জানো না, তুমি যখন চোখ নামিয়ে ফেলো তখন তোমাকে আরো বেশি সুন্দর লাগে। অয়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে অর্পিতার কপালের পাশে এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল। অর্পিতা কিছু বলল না, শুধু নিঃশ্বাসটা একটু ভারী হয়ে এলো। আজ কোনো ঝগড়া না, কোনো খুনসুটি না, শুধু একটা কথা দাও, আজকের এই কয়েকটা মুহূর্ত তুমি শুধু আমার সঙ্গে কাটাবে। আমি কিছু চাই না, শুধু তোমার পাশে দাঁড়িয়ে থাকতে চাই। এই নীরবতাটুকুও আমার কাছে 1000টা কথার চেয়ে বেশি সুন্দর। তুমি এমন করলে আমার সত্যি কি বলবো বুঝতে পারি না। আগে ভাবতাম তুমি শুধু দুষ্টুমি করতে জানো, কিন্তু এখন দেখছি তুমি মানুষকে চুপ করিয়েও দিতে পারো। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। ঘর জুড়ে নীরবতা, শুধু দুজনের মৃদু হাসি। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। এই যে, দরজা খুলবে নাকি আমি ভেঙেই ঢুকবো? 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আহা, এই মেয়েটা না ঠিক ভালোবাসার সময়েই হাজির হয়। দুলাভাই, আমি কিন্তু সব বুঝি। আচ্ছা আপু, তোমার গাল এত লাল কেন? রুমে কি শীততাপ নিয়ন্ত্রক বন্ধ নাকি, না অন্য কোনো কারণ আছে? রিয়া, আর একটা কথাও বলবি না। ঠিক আছে, আর বলছি না। তবে একটা কথা না বলেই নয় দুলাভাই, আমি সত্যি সত্যি আপনার ধৈর্যের প্রশংসা করি। আপনি কখনো আপুর ওপর জোর করেন না, আবার হালও ছাড়েন না। প্রতিদিন নতুনভাবে ওর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। আর আপু, তুমি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু তোমার চোখে আগের সেই রাগটা আর নেই। এখন সেখানে অন্যরকম একটা শান্তি দেখতে পাই। সেটা কেন?
সেটা তোমাকে একদিন খুঁজে বের করতে হবে। তোরা এখনো ওপরে? নিচে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সবাই অপেক্ষা করছে। আসি আন্টি, তবে আজকে একটা কথা লিখে রাখতে পারেন। এই দুজনকে দেখে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এদের ঝগড়ার জায়গা দখল করে নেবে হাসি। কারণ সম্পর্ক বদলাই বড় কোনো ঘটনাই না, এমন ছোট ছোট মুহূর্তে। চলো নিচে যাই। তবে একটা কথা মনে রেখো অর্পিতা, আজকে তুমি যতক্ষণ আমার পাশে ছিলে এই সময়টাই ছিল আমার পুরো দিনের সবচেয়ে সুন্দর অংশ। চলো, সবাই অপেক্ষা করছে। অর্পিতা বললেও তার ঠোঁটের কোণে ছোট্ট হাসিটা আর লুকিয়ে রাখা গেল না। অর্পিতা, একটু বারান্দায় আসবে? সবাই নিচে ব্যস্ত। এই রাতটা খুব সুন্দর জানো, মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গাটা কোনো পাহাড় না, কোনো সমুদ্র না, তোমার পাশে দাঁড়িয়ে কাটানো এই কয়েকটা মুহূর্ত। আমি কিছু চাই না, শুধু চাই তুমি একবার মন খুলে আমার সঙ্গে কথা বলো। তোমার হাসিটা আজ এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। তুমি কি সব সময় এমন কথা বলো, নাকি শুধু আমাকে দেখেই তোমার এত ভালোবাসার কথা মনে পড়ে? একটা মানুষ এত মিষ্টি করে কথা বলতে পারে আগে জানতাম না। কিন্তু একটা কথা বলে রাখছি, আমি এখনো তোমাকে এত সহজে জিততে দেব না। আমি তো জিততেই চাই না, আমি শুধু চাই একদিন তুমি নিজের ইচ্ছায় আমার হাতটা ধরো। সেই একটা দিনের জন্য আমি যতদিন লাগে অপেক্ষা করতে রাজি আছি। হালকা বাতাসে অর্পিতার চুল উড়ে এসে মুখ ঢেকে দিল। অয়ন আলতো করে চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। অর্পিতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল, তারপর ধীরে ধীরে চোখ খুলে অয়নের দিকে তাকালো। এইভাবে তাকিও না, আমার মনে হয় পুরো পৃথিবীটা থেমে গেছে। তোমার চোখে এত কথা লুকিয়ে থাকে কেন? আমি যদি সারা জীবন এই চোখ দুটো দেখেই কাটিয়ে দিই, তবুও মনে হবে কম দেখে ফেললাম। তুমি জানো, আগে তোমার এইসব কথা শুনলে খুব বিরক্ত লাগতো, কিন্তু এখন এখন আর আগের মতো লাগে না। কেন লাগে না সেটা অবশ্য আমি নিজেও জানি না। অয়নের মুখে ধীরে ধীরে বড় একটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই রিয়া 2 কাপ কফি হাতে বারান্দায় চলে এলো। বাহ, আমি নিচে সবাইকে বলছি দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর উনি দেখি এখানে দাঁড়িয়ে চাঁদ দেখছেন নাকি অন্য কিছু। শালি সাহেবা, আপনার ভেতরে ঢোকার সময়টা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। আমি না এলে তো তোমরা কফিও খেতে ভুলে যেতে। এই নাও, দুজনের জন্যই কফি এনেছি। আর একটা কথা বলি দুলাভাই, আপনি যেভাবে আপুর দিকে তাকিয়ে থাকেন সেটা দেখে মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটাই পাহারা দিচ্ছেন। সত্যি বলতে কি, আমি অনেক যুগল দেখেছি, কিন্তু এত ধৈর্য নিয়ে কাউকে ভালোবাসতে খুব কম মানুষকেই দেখেছে। আপনি কখনো আপুকে বদলাতে চান না, শুধু ওর পাশে থাকতে চান। এটাই আপনার সবচেয়ে বড় গুণ। রিয়া, তুই না সব সময় বাড়িয়ে বলিস। না আপু, একটুও বাড়ি বলছি না। তুমিও একটু নিজের মনকে জিজ্ঞাসা করো, দুলাভাইকে ঘরে না থাকলে তুমি বারবার দরজার দিকে তাকাও কেন? ফোনটা হাতে নিয়ে আবার রেখে দাও কেন? এগুলো কিন্তু ও দেখি, আন্টিও দেখেন। আমি শুধু অভ্যাস বশত দেখি। তোমরা এখনো এইখানে? নিচে সবাই কফি নিয়ে বসে আছে। আর রিয়া, ওদের একটু শান্তিতে থাকতে দে। সারাদিন তোকে ছাড়া ওদের একটা মুহূর্তও জোটে না। আচ্ছা আন্টি, যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আজকে আপুর মুখের এই হাসিটা কিন্তু একদম আলাদা। মনে হচ্ছে বরফটা সত্যি গলতে শুরু করেছে। রিয়া আর মায়া নিচে নেমে যেতেই আবার বারান্দা নিঃশব্দ হয়ে গেল। অয়ন কফির কাপটা অর্পিতার হাতে দিয়ে মৃদু হেসে বলল, আজকে রাতটা আমি মনে রাখবো, কারণ আজ প্রথমবার মনে হলো তুমি শুধু আমার কথা শুনছো না, অনুভবও করছো। হয়তো। অর্পিতার ছোট্ট সেই এক শব্দ শুনেই অয়নের মুখে এমন এক তৃপ্তির হাসি ফুটে উঠল, যেন সে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা পেয়ে গেছে। অর্পিতা, আজকে তোমাকে একটা জিনিস দেব। আমাকে আবার দুষ্টুমি করছো? দুষ্টুমি না, চোখ দুটো একবার বন্ধ করো, বিশ্বাস করো তোমার পছন্দ হবে। যদি না হয় তাহলে আজ সারাদিন তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু একবার, শুধু একবার আমার উপর ভরসা করো। ঠিক আছে, কিন্তু কোনো বাজে দুষ্টুমি করলে তোমার খবর আছে। অর্পিতা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। অয়ন পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলো। বাক্সটা খুলতেই ভেতরে একটা সুন্দর রূপার ব্রেসলেট। এবার চোখ খোলো। এটা আমার জন্য? খুব দামি কিছু না, কিন্তু যখন দেখলাম মনে হলো এটা শুধু তোমার হাতেই মানাবে, তাই নিয়ে এলাম। তুমি যদি নাও পারো তবু আমার কোনো অভিযোগ থাকবে না, শুধু রাখতে পারো
অর্পিতা কয়েক সেকেন্ড ব্রেসলেটটার দিকে তাকিয়ে রইল। তুমি সব সময় এমন কেন? আমি তো কখনো কিছু চাইনি তোমার কাছে। সব উপহার চাওয়া থেকে দেওয়া হয় না, কিছু উপহার শুধু কাউকে হাসতে দেখার জন্য দেওয়া হয়। অয়ন খুব আস্তে করে অর্পিতার অনুমতি নিয়ে তার হাতে ব্রেসলেটটা পরিয়ে দিল। অর্পিতা হাতটা সরালো না। ঠিক তখনই ও হো, আমি কি ভুল সময় চলে এসেছি নাকি? রিয়া, লুকিয়ে লাভ নেই আপু, আমি সব দেখেছি। আর দুলাভাই, আপনার ভালোবাসার ভাবনাগুলি দিন দিন উন্নত হচ্ছে দেখছি। আগে শুধু কথা বলতেন, এখন আবার অপ্রত্যাশিত উপহারও। শালি সাহেবা, আপনি না থাকলে আমার জীবনটা অনেক শান্ত হতো। তা হতে পারে, কিন্তু এত মজাও হতো না। আর আপু, একটা কথা বলি, দুলাভাই তোমার মুখে হাসি দেখার জন্য যা যা করে সেটা কোনো অভিনয় না। আমি এতদিন ধরে দেখছি মানুষকে খুশি করার জন্য এত ধৈর্য সবার থাকে না। তাই রাগ করলেও মাঝে মাঝে ওর এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলির মূল্য দিও। কি হচ্ছে এখানে? আন্টি কিছু না, দুলাভাই ভাবিকে একটা উপহার দিয়েছে, আর ভাবি বাইরে থেকে যতই শক্ত থাকুক ভেতর ভেতর কিন্তু খুশিই হয়েছে। খুশি হওয়াটাই স্বাভাবিক। সম্পর্ক বড় হয় এমন ছোট ছোট যত্নে, দামি জিনিসে না, মনে রাখার মতো মুহূর্তে। অয়ন ছোটবেলা থেকে এইরকম। কাউকে নিজের মানুষ মনে করলে তাকে হাসানোর হাজারটা কারণ খুঁজে বের করে। ধন্যবাদ। এই ধন্যবাদটা কিন্তু আমি রেখে দিলাম, কারণ এটা তোমার মুখ থেকে পাওয়া আমার প্রথম ধন্যবাদ। আরে বাবা, তোমরা যদি এভাবে তাকিয়ে থাকো তাহলে আমি কিন্তু নিচে গিয়ে সবাইকে বলে দেবো আজকে উপরে কি কি হয়েছে। একদম বলবি না। রিয়া হেসে দৌড়ে নিচে নেমে গেল। অয়ন আর অর্পিতা কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। অর্পিতা অজান্তেই নিজের হাতে পড়া ব্রেসলেটটা আলতো করে ছুঁয়ে দেখল। সেটা দেখে অয়নের ঠোঁটে শান্ত একটা হাসি ফুটে উঠল। দুজনের চোখ আবার একবার মিলল। আর কোনো কথা না বলেও সেই মুহূর্তটা অনেক কিছু বলে দিল। অর্পিতা, আজকে একটা ইচ্ছা আছে, যদি না বলো জোর করব না, কিন্তু যদি অনুমতি দাও তাহলে আজকে রাতটা আমি সারা জীবন মনে রাখবো। আমি শুধু তোমার পাশে বসে কিছুক্ষণ গল্প করতে চাই, কোনো দুষ্টুমি না, কোনো খুনসুটি না, শুধু তোমাকে দেখবো আর তোমার কথা শুনবো। বিশ্বাস করো, তোমার সঙ্গে কাটানো শান্ত মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বড় উপহার। তুমি সত্যি অনেক বদলে গেছো অয়ন। আগে হলে এতক্ষণে 10 বার আমাকে বিরক্ত করতে, আর এখন দেখছি আমার অনুমতি ছাড়া একটা পদক্ষেপও নিচ্ছ না। জানো, এই জিনিসটা আমার ভালো লাগে, কারণ এতে মনে হয় তুমি সত্যিই আমাকে সম্মান করো। কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এমন একজন মানুষ যার অনুভূতির মূল্য আমার নিজের চেয়েও বেশি। তাই তোমার হাসিটা যদি আমার কারণে আসে তাহলে সেটাই আমার জয়, আর যদি কখনো আমার কারণে তোমার মন খারাপ হয় তাহলে সেটা আমার সবচেয়ে বড় হার। অর্পিতা ধীরে ধীরে অয়নের পাশে এসে বসলো। দুজনের মাঝখানে এক মুহূর্তে নীরবতা। আজকে তোমাকে একটা কথা বলবো, হয়তো প্রথমবার। আমি এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছি, তোমার সঙ্গে থাকলে আগের মতো অস্বস্তি লাগে না, বরং মনে হয় তুমি পাশে থাকলে অদ্ভুত একটা শান্তি পাই। এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? তুমি হয়তো বুঝবে না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর খবরটা আমি শুনলাম। অয়ন আলতো করে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিল। ধরবে? একটু ইতস্তত করে সে নিজের হাতটা অয়নের হাতে রাখলো। এই পর্যন্ত, এর বেশি কিছু ভাববে না। এইটুকুই তো অনেক। বিশ্বাস একদিনে তৈরি হয় না। আজ তুমি আমার হাত ধরেছো, একদিন হয়তো নিজের মনটাও আমার কাছে খুলে দেবে। আমি তাড়াহুড়ো করব না। ঠিক তখনই বাইরে থেকে রিয়ার গলা শোনা গেল। আন্টি, আমি কিন্তু বলেছিলাম আজকে উপরে গেলে ওদের বিরক্ত করবে না, কিন্তু কফি নিয়ে না গেলে আবার বলবে আমি খারাপ। রিয়া দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দুজন তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। আরে আরে, আমি কিছুই দেখিনি, একদম কিচ্ছু না। রিয়া, তুই না একদিন আমার হাতে ধরা খাবি। আচ্ছা ঠিক আছে, মজা করলাম, কিন্তু একটা কথা বলবো। আপু, আজকে তোমার মুখে যে শান্তিটা দেখছি অনেক দিন দেখিনি। আর দুলাভাই, আপনাকেও আজ অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। মনে হচ্ছে এতদিনের অপেক্ষা একটু হলেও ফল পেয়েছেন। আমি সত্যি চাই তোমরা দুজন এমনই থাকো, ঝগড়া করো আবার নিজেরাই মিটিয়ে ফেলো, কারণ বাইরে থেকে দেখলে বোঝাই যায় তোমরা দুজন একে অপরের জন্যই তৈরি। রিয়া, ওদের আর খেপাস না, নিচে খাবার তৈরি, সবাই অপেক্ষা করছে।
আচ্ছা আন্টি, তবে একটা কথা বলে যাচ্ছি, আজকে কিন্তু আপু নিজে থেকে দুলা ভাইয়ের হাত ধরেছে। এটা আমি কাউকে বলবো না, যদি আমাকে আইসক্রিম খাওয়ানো হয়। বাহ, ব্ল্যাকমেইলও শুরু হয়ে গেল। একদম। আর এই গোপন খবরের দাম কিন্তু কম না। রিয়া হেসে নিচে নেমে গেল। অয়ন আর অর্পিতা একবার একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সে হাসিটা ছিল ছোট্ট, কিন্তু আগের সব দূরত্বের চেয়ে অনেক বড় একটা পরিবর্তনের ইঙ্গিত। কি হচ্ছে এইসব? উফ, আর নিতে পারছি না। প্রতিদিন নতুন ধাঁচে ভালোবাসা। যাও তো, ছেলে মানুষই করো না। অর্পিতা, আজকে তোমাকে দেখে একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। জানো, আমি অনেকবার ভেবেছি তোমাকে কি নামে ডাকলে সবচেয়ে বেশি মানাবে। অর্পিতা নামটা সুন্দর, কিন্তু আমার কাছে তুমি শুধু একটা নাম নও। তুমি আমার দিনের প্রথম হাসি, রাতের শেষ ভাবনা। সারাদিন যত কাজই করি না কেন, শেষে এসে যদি তোমাকে একবার হাসতে দেখি, মনে হয় পুরো দিনের ক্লান্তিটাই কোথায় যেন হারিয়ে যায়। তুমি না মানুষকে লজ্জায় ফেলতে ওস্তাদ। আগে তোমার এসব কথা শুনলেই রাগ হতো, এখন রাগ করতে গেলেও কেন যেন হাসি পেয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, আমি এখনো আগে সেই রাগী অর্পিতাই আছি। তাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার আগের মতো বকাবকি শুরু করব। সারা জীবন বকো, তবু পাশে থেকো। তোমার রাগও আমার ভালো লাগে, অভিমানও ভালো লাগে, কারণ সব কিছুর মাঝেই তুমি আছো, আর আমি শুধু তোমাকেই চাই। অয়ন ধীরে ধীরে অর্পিতার সামনে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়তেই কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। হালকা বাতাসে অর্পিতার চুল মুখের উপর চলে এলো। অয়ন অনুমতি চেয়ে মুচকি হেসে চুলগুলো আলতো করে কানের পাশে সরিয়ে দিল। তুমি যখন এত শান্ত হয়ে থাকো তখন তোমাকে অন্যরকম লাগে। মনে হয় এই মানুষটার ভেতরে অনেক না বলা কথা জমে আছে। সব কথা সবাইকে বলা যায় না, কিছু কথা শুধু একজন মানুষের জন্যই জমিয়ে রাখা হয়। আমার সেই মানুষটা তুমি। অর্পিতা মাথা নিচু করে মৃদু হাসলো। ঠিক তখনই দরজার বাইরে থেকে রিয়ার আওয়াজ ভেসে এলো। আমি কি ভেতরে আসতে পারি, নাকি আবার ভুল সময়ে এসে পড়েছি? তুমি আসার আগে কখনো শব্দ করো না। করেছি, কিন্তু তোমরা কেউ শুনতে পাওনি, তাই ভাবলাম নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তুই একদমই ভালো হবি না। আচ্ছা আচ্ছা, এবার গম্ভীর কথা বলি। আপু, আমি আজকে সারাদিন তোমাকে দেখেছি। দুলাভাই যখন কথা বলছিল তুমি চুপচাপ শুনছিলে, আগে হলে মাঝপথেই রেখে চলে যেতে। এটা ছোট পরিবর্তন না। আর দুলাভাই, আপনাকেও একটা কথা বলি, আপনি যেভাবে আপুর মতামতকে গুরুত্ব দেন সেটা সত্যিই প্রশংসার যোগ্য। অনেকেই শুধু নিজের কথা বলতে জানে, কিন্তু আপনি আগে শুনতে চান। এই গুণটা একটা সম্পর্কে শক্ত করে। তাই অনুগ্রহ করে দুজনেই এমন থাকবেন। ছোট্ট ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় হতে দেবেন না। রিয়া ঠিকই বলেছে। সংসারে ভালোবাসার সঙ্গে সম্মানটাও খুব জরুরি। আমি ওদের দুইজনকে দেখে এখন অনেক চিন্তিত। আগের মতন টানাপোড়ানটা আর দেখি না, বরং দেখি তোরা দুইজন ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখছিস। এই বোঝাপড়াটাই ধরে রাখিস। মা, চেষ্টা করব। আমিও। ব্যাস, এই একটাই আমিও। শুনতে তো এতদিন অপেক্ষা করছিলাম। মনে হচ্ছে আজকে একটা ছোট্ট যুদ্ধ শেষ হলো। রিয়া হেসে নিচে নেমে গেল। মায়াও রান্নাঘরের দিকে চলে গেলেন। ঘরে আবার নীরবতা নেমে এলো। অর্পিতা, আজকে তোমার ওই আমিও শব্দটা আমার কাছে অনেক বড় একটা উপহার। তাহলে ওই উপহারটা যত্ন করে রেখো, কারণ বারবার পাবে না। একবারই যথেষ্ট, কারণ আজকে প্রথমবার মনে হলো আমরা শুধু একই ছাদের নিচে থাকছি না, ধীরে ধীরে একই পথেও হাঁটতে শুরু করেছি। অর্পিতা কিছু না বলে মুচকি হাসলো। এই ছোট্ট হাসিটাই অয়নের কাছে হাজারটা ভালোবাসার কথার চেয়েও মূল্যবান মনে হলো। আন্টি, আমি কিন্তু আজকে একটা জিনিস নিজের চোখেই দেখেছি। এতদিন আপু দুলাভাইয়ের কাছ থেকে দূরে দূরে থাকতো, আর আজকে দুলাভাই কথা বলে আপু চুপচাপ শুনছে, রাগও করছে না। এটা কিন্তু ছোট্ট ব্যাপার না। আমি বাইরে থেকে যতটুকু বুঝেছি, দুজনের সম্পর্কটাই ধীরে ধীরে বদলাচ্ছে। তা কেউ যেন নিজের অহংকারের জন্যই সুন্দর পরিবর্তনটা নষ্ট না করে। আমিও সেটাই দেখছি মা। একটা সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। জোর করে ভালোবাসা হয় না, আবার যত্নও কখনো বিফলে যায় না। আমি শুধু চাই ওরা দুইজন একে অপরের বন্ধু হয়ে উঠুক। বন্ধুত্ব থাকলে সংসারের সব ঝড় সামলানো যায়।
রিয়া আর মায়ার কথা দরজার আড়াল থেকে সব শুনে ফেলেছিল অর্পিতা। অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল তার ভেতরে। ঠিক তখনই অর্পিতা, তোমাকে খুঁজছিলাম। তুমি এখানে? এমনি দাঁড়িয়েছিলাম। তোমার জন্য একটা ছোট্ট চমক আছে, চোখ বন্ধ করবে? আবার চমক? তুমি না সত্যি একদিন আমাকে হৃদরোগে আক্রান্ত করিয়ে দেবে। আচ্ছা করলাম, এবার বলো। অয়ন পেছন থেকে একটি ছোট্ট গোলাপ এগিয়ে দিল। এবার চোখ খোলো। গোলাপ? হ্যাঁ, দামি কিছু না, কার্যালয় থেকে ফেরার পথে দেখলাম। জানি না কেন মনে হলো এই ফুলটার মতোই তোমার হাসিটাও খুব নরম, তাই নিয়ে এলাম। তুমি কি সব সময় এমন ছোট ছোট জিনিস দিয়েও মানুষকে খুশি করে দাও? কারণ তোমার মুখে একটুখানি হাসি দেখার মূল্য আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি। অর্পিতা ধীরে ধীরে গোলাপটা হাতে নিল। অয়নের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। জানো, তোমার এই হাসিটা আমি কোনোদিন হারাতে চাই না। তুমি যদি সারাদিন রাগও করো, তবু দিনের শেষে এই একটুখানি হাসি পেলে আমার সব কষ্ট শেষ হয়ে যায়। তুমি মাঝে মাঝে এমন কথা বলো যেগুলোর উত্তর দিতে ইচ্ছে করে না, শুধু শুনতে ইচ্ছে করে। দুজন কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে রইল। হালকা বাতাসে অর্পিতার ওড়না উড়ে অয়নের হাতে ছুঁয়ে গেল। আমি একটা অনুরোধ করতে পারি? কি অনুরোধ? আজকে 5 মিনিট শুধু আমার সঙ্গে ছাদে হাঁটবে। কোনো কথা না বললেও হবে, শুধু পাশাপাশি হাঁটবো। অর্পিতা একটু চুপ থেকে মৃদুস্বরে বলল, আচ্ছা। দুজন পাশাপাশি ছাদের দিকে হাঁটতে লাগলো। কেউ কোনো কথা বলছে না, কিন্তু সেই নীরবতায়ও অদ্ভুত একটা শান্তি ছিল। ঠিক তখনই রিয়া ছাদের দরজা খুলে উকি দিল। ওহো, আমি কিন্তু কিচ্ছু বলবো না, শুধু একটা কথা, আজকে তোমাদের দুজনকে পাশাপাশি হাঁটতে দেখে খুব ভালো লাগছে। দুলা ভাই, আপনার অপেক্ষাটা মনে হয় ধীরে ধীরে শেষ হচ্ছে। আর আপু, তোমার মুখে আজকে যে হাসিটা দেখছি সেটা অনেকদিন আগেই আসা উচিত ছিল। তোমরা এইভাবেই একে অপরের পাশে থাকো, কারণ সত্যিকারের সম্পর্ক বড় বড় কোথায় নাই, এমন ছোট ছোট মুহূর্তেই সুন্দর হয়ে ওঠে। শালি সাহেবা, আজকে তোমাকে কিছু বললাম না, কারণ আজ আমার মনটা খুব ভালো। তাহলে সেই ভালো, মনটা ধরে রাখুন। আমি নিচে যাচ্ছি, তোমাদের 5 মিনিট শান্তিতে কথা বলার সুযোগ দিলাম। রিয়া নিচে নেমে যেতেই অয়ন আর অর্পিতা আবার ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। আকাশ ভরা তারা, হালকা বাতাস আর দুজনে নীরব সঙ্গ। মুহূর্তটা যেন নিজের অজান্তেই আরো কাছাকাছি নিয়ে এলো দুজনকে। অর্পিতা, আজকে তোমাকে একটা শেষ প্রশ্ন করব। উত্তরটা আজ দিতেই হবে এমন না, কিন্তু যদি কখনো মনে হয় আমার কথাগুলো সত্যি ছিল, তাহলে শুধু একবার আমার দিকে তাকিয়ে হাসবে। আমি সেই হাসির মানেটা বুঝে নেব, কারণ আমি কোনোদিন তোমার কাছে ভালোবাসা চাইনি, শুধু একটু জায়গা চেয়েছিলাম। আজ মনে হচ্ছে সেই জায়গাটা হয়তো ধীরে ধীরে পেয়ে গেছি। জানো অয়ন, আগে আমি ভাবতাম তুমি শুধু দুষ্টুমি করতে জানো, তোমার কোনো গম্ভীর দিক নেই। কিন্তু গত কয়েকদিনে আমি একটা মানুষকে নতুন করে চিনেছি। তুমি কখনো আমাকে বদলে দিতে চাওনি, কখনো জোর করনি, কখনো আমার অনুভূতিকে ছোট করনি, শুধু অপেক্ষা করেছো। আর সেই অপেক্ষাটাই হয়তো আমার মনটা বদলে দিয়েছে। তার মানে আমি আর নিজের মনকে মিথ্যা বলতে পারছি না। তুমি যখন বাড়িতে ফিরতে দেরি করো আমার অস্থির লাগে, তুমি চুপচাপ থাকলে আমার খারাপ লাগে, আর তুমি হাসলে অজান্তেই আমারও হাসি পায়। এতদিন বুঝিনি কারণ যে তোমার দুষ্টুমির আড়ালে লুকিয়ে থাকা, কখন যে তোমার দুষ্টুমির আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে ভালো লেগে গেছে। অয়ন কয়েক সেকেন্ড একদম চুপ হয়ে রইল, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। অর্পিতা, আমি কি স্বপ্ন দেখছি? না, তবে একটা শর্ত আছে। শতটা শর্ত মেনে নেব। সারা জীবন এইভাবেই আমার সম্মানটা রাখবে, কোনোদিন আমার চোখের জল পড়ার কারণ হবে না। আর যেদিন আমি রাগ করব সেদিনও আমাকে ছেড়ে চলে যাবে না। আমি কথা দিচ্ছি, যতদিন বাঁচবো তোমার পাশে থাকবো, তোমার হাসির কারণ হওয়ার চেষ্টা করব। আর যদি কখনো ভুল করি তুমি বকা দিও, কিন্তু দূরে চলে যেও না। অর্পিতা মুচকি হেসে ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দিল। অয়ন সেই হাতটা আলতো করে ধরল। ঠিক তখনই আন্টি, আমি বলছিলাম না, আজকে কিছু একটা হবেই।
কি হয়েছে? নিজেই দেখুন, এখন আর আমার কিছুই বলার দরকার নেই। মায়া দুজনের দিকে তাকিয়ে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। সংসারে ভালোবাসা থাকুক, সম্মান থাকুক, আর একে অপরের প্রতি এই বিশ্বাসটাও যেন কোনোদিন না হারায়। তোদের দুইজনকে আজ খুব সুন্দর লাগছে। মা, আমাদের জন্য দোয়া করবেন। সব সময়। আচ্ছা, এখন একটা কথা বলে রাখি, আজ থেকে কিন্তু আমার আপুকে আর কাঁদানো যাবে না। আর আপু, তুমিও দুলাভাইকে বেশি কষ্ট দেবে না, কারণ এতদিন বুঝেছি তোমরা ঝগড়া করতে পারো, কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারবে না। শালি সাহেবা, আজকে তোমার সব কথা মাফ। শুধু আজকেই। চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। 1 মিনিট। অয়ন আলতো করে অর্পিতার কপালে সম্মান ও ভালোবাসার প্রতীক হিসেবে একটি কোমল পরশ এঁকে দিল। অর্পিতা লজ্জায় চোখ নামিয়ে ফেলল, কিন্তু এবার আর সরে গেল না। ভালোবাসি অর্পিতা, আজ, কাল আর সারা জীবন। আমিও। আকাশ ভরা তারা, হালকা বাতাস আর চারজনের মুখের হাসি, সব মিলিয়ে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হলো। রাগ দিয়ে শুরু হওয়া সম্পর্কটা শেষ পর্যন্ত জায়গা করে নিল বিশ্বাস, সম্মান আর ভালোবাসায়। দুজনের খুনছুটি হয়তো কোনোদিন শেষ হবে না, কিন্তু এবার থেকে সেই খুনছুটির মাঝেও থাকবে একে অপরকে হারিয়ে না ফেলার প্রতিশ্রুতি। সমাপ্ত।